صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম লক্ষ্য করি কর্মসূচি আরোপ করছি আমার যারা হুজুর বিশ্বনী হজরত শাস্ত্রী খানাবাহ ফরিদপুরি কুদ্দুস আসর আজিজ কেবলাদান সাহেবের পাক কদমে কর্মসূচি আরোপ করছি মহান দাদা হুজুর আধ্যাত্মিক প্রতিনিধি এবং আমাদের সর্বোচ্চ আধ্যাত্মিক অভিভাবক আপনাদের পীর দাদা আবাস খাজা মিয়া মুরাদি সাহেবের পাক কদমে কর্মসূচি আরোপ করছি মহান দাদা হুজুরের আধ্যাত্মিক প্রতিনিধি এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পীর দাদা আবাস খাজা মুস্তফা আলী ফজল মুরাদি সাহেবের পাক কদমে কর্মসূচি আরোপ করছি আমার বড় ভাই খাজা সাইফুল ইসলাম গাজী মুরাদি সাহেবের পাক কদমে আরো কর্মসূচি আরোপ করছি মহান খাজা পরিবারের পরম শ্রদ্ধেয় সকল সদস্য সদস্যের পাক কদমে ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা কেউ আমার বাবার মতো, কেউ মা, কেউ বা ভাই, আর কেউ বোনের মতো। এই দেশেই ছেলে আমি সায়াম মির্জা মুজাদ্দিদি এই মাটির আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছি। এখন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি ইকোনমিক্সে পিএইচডি করছি লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে, যা আশা করছি সম্পূর্ণ হবে 2019 সালে। আজকের দিনটির জন্য দীর্ঘ 18টি বছর অপেক্ষা করেছি, অর্থাৎ যখন থেকে আমার বিন্দু মাত্র বুঝ এসেছে তখন থেকে এমন একটি দিনের জন্য আমি প্রতীক্ষা করছি। সেই উদ্দেশ্য নিয়ে আমি নিজেকে তৈরি করেছি। বৃক্ষের ডাল যত বড় হোক বা সরাক না কেন, শিকড়ের ডাল কিন্তু তা থেকেই যায়, এবং আমার শেকড় কিন্তু আপনাদের মাঝে। প্রিয় ভাই বোনেরা, আমার দাদাজান হুজুর বিশ্বনী হজরত শাস্ত্রী খানাবাহ ফরিদপুরি কুদ্দুস আসর আজিজ সাহেব অপরিসীম ত্যাগ, তিতিক্ষা আর আত্মোৎসর্গের ধারায় সুদীর্ঘ 55 বছরে যাকে ক্যাম্প থেকে বিশ্ব জাকের মধ্যে প্রতিষ্ঠিত করেন, তিল তিল করে গড়ে তোলেন, যার আদর্শ লক্ষ্য উদ্দেশ্য পথহারা মানুষকে পথের সন্ধান দিয়ে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। সে সাথে মানুষকে সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব, অমীয় প্রেম, প্রীতি, ভালোবাসা, সর্বোপরি নৈতিকতার গুণে গুণান্বিত করে। দীর্ঘ পরিকল্পনার পর আমার দাদা হুজুরের আদর্শ, নৈতিকতা ও মূলনীতি নিয়ে দরিদ্র অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে 2013 সালে সিপিএইচডি নামে একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি। সিপিএইচডি মানে হচ্ছে সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট বা মানবতার উন্নয়নের আন্তর্জাতিক কর্মসূচি। কিছু মানুষ আছেন যারা ধর্ম, সত্য ইসলাম বা সুফিবাদ বিশ্বাস করেন না। কিছু মানুষ আছেন যারা ধর্ম, সত্য ইসলাম এবং জাকের পার্টি সম্পর্কে ভুল ধারণা আছে। আমি আমার দাদা হুজুরের বিশ্বনী হজরত শাস্ত্রী খানাবাহ ফরিদপুরি কেবলাদান সাহেবের মূল আদর্শ ও উদ্দেশ্য জাতির সামনে তুলে ধরার জন্যই সিপিএইচডি প্রতিষ্ঠা করি, যাতে মানবতার কল্যাণে আমাদের যে নানা ধরনের কর্মসূচি রয়েছে তা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি পরিষ্কার করে বলতে চাই, সিপিএইচডি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। অত্যন্ত বিশাল ও ব্যাপক কর্মপরিধির সিপিএইচডি আমার কাজ শুরু হয় 2013 সালে। শুধুমাত্র আপনাদের জন্য কিছু করতে পারা তাগিদ থেকেই সিপিএইচডি প্রতিষ্ঠাতা সিইও হওয়ার প্রেরণা আমি লাভ করি। সিপিএইচডি আত্মপ্রকাশ নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে সহজ কথায় বলবো, আপনাদের প্রতি আমাদের যে নৈতিক দায়বদ্ধতা যা আমরা সবসময় মনের ভিতরে ধারণ করেছি তারই প্রতিফলন আজকে সিপিএইচডি। আর সিপিএইচডিকে নিয়ে আপনাদের মাঝে আমার ফিরে আসা পুরো ব্যাপারটি আমাদের সর্বোচ্চ আধ্যাত্মিক অভিভাবক পীরজাদা আবাস খাজা মিয়া মুজাদ্দিদি এবং আপনাদের মেজো ভাইজান আমার বাবা পীরজাদা আবাস খাজা মুস্তফা আলী ফজল মুজাদ্দিদির নির্দেশ, উপদেশ ও তত্ত্বাবধানের ফসল। নানা খাতের পাশাপাশি নৈতিকতার দারুণ এক সমন্বয় নিয়ে তৈরি করেছি উন্নয়নমূলক ব্যবসা অবকাঠামো, ক্ষুদ্র শিল্প উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করছে আজকে সিপিএইচডি, যার অপরিহার্য সুফল দুটি আপনারা খুব শিগগিরই অনুভব করতে পারবেন। তবে আপনারা মনে রাখবেন, বিশ্ব জাকের মঞ্চের জাকের পার্টি ও সিপিএইচডির আদর্শ এক এবং অভিন্ন।
বিশ্বকবি কেবলা জালাল সাহেবের সুমহান আদর্শ নিয়ে একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত। আর এর মধ্যে দিয়ে আপনাদের জন্য উপস্থাপিত হল থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক মডেল। আর আপনাদের জানাতে চাই, পৃথিবীর ইতিহাসে ৫,০০০ বছরের থ্রি ডাইমেনশনাল মডেল এই প্রথম। সালে দালাউদ্দিন বিশ্বকবি হযরত শাহ ফরিদুল্লাহ ফরিদপুরি কুদ্দুসাহুল আজিজ সাহেব জাকের সংগঠন থেকে জাকের পার্টি গঠন করেন। আজকের এই দিনে আপনাদের সামনে জাকের পার্টি সম্পর্কে বিশ্বকবি কাজী ফরিদপুরি কেবলা সাহেবের অন্যতম খণ্ডে যে পবিত্র নসিহত দান করেছেন, আমি তা আপনাদের সামনে বিশেষ করে উল্লেখ করতে চাই। দালাউদ্দিন বলেছেন, জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল। আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা আলী ফয়সাল মুজাদ্দিদি। সে যাহা বলে তাহা আমার পক্ষ হইতে বলে। কতিপয় যাকে ধরিয়া বেড়ায় এই পার্টি আমার নয়, আমার ছেলে মোস্তফা আলী ফয়সালের। তাহার চাপে নাকি আমি এই পার্টির ঘোষণা দিতে বাধ্য হয়েছি, এমন কথা একাধিকবার আমার কানে আসিয়াছে। তাই সকলেরই ব্যাপারকে বলিতেছি যে এই পার্টি আমার খাজা বাবার, তাহারই বাপেরই নির্দেশে আমি ইহার ঘোষণা দিয়েছি। তাহার চাপে পড়িয়া নয়। যাহারা উক্তরূপ বিভ্রান্ত ছড়ায় তাহারা আসলে জাতির নয়, মুনাফিক বলা চলে। তাহাদের থেকে তোমরা সতর্ক থাকিও। এই বাড়ি ছিল বিশ্বকবি কেবলা জালাল সাহেবের। আমি কোনোদিন কাউকে অপমান করে কোনো কথা বলি নাই, কারো মনে স্বর্ণের আঘাত দিই নাই। তবে আজ উল্লেখযোগ্য একটি কথা বলতে হচ্ছে, কারণ দেশে বিদেশে অনেক রাজনীতিবিদরা মানুষকে বড় বড় আশার কথা শোনায়, কিন্তু পরে দেখা যায় এসব প্রতিশ্রুতি তারা কিন্তু বাস্তবায়ন করতে পারে না। শুধুমাত্র নির্বাচনে জনগণের ভোট পাওয়ার জন্য যা বলার দরকার তাহাই বলে, যা বলা দরকার তাহাই করে। সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে ভোট আদায় করে দেয়। আমি এই ধরনের অপরাজনীতি কখনোই করতে পারবো না। কেউ যদি আমার কাছ থেকে এই ধরনের অপরাজনীতি আশা করে, তাহলে আগের থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার আদর্শ এবং আমার বিবেক কখনো সহজ ও সরল মানুষকে ধোঁকা দিতে দেবে না। এই কথাটি উল্লেখ করার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। কারণ আমি আমার বিবেককে কি জবাব দেব, আল্লাহর কাছে কি জবাব দেব, বিশ্বকবি কাজী ফরিদপুরের কাছে কি জবাব দেব? জাকের পার্টির চেয়ারম্যান কখনই এই ধরনের অপরাজনীতি করেন না এবং কোনো সময় করবেন না। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা যথেষ্ট সচেতন। যদি জাকের পার্টির চেয়ারম্যান অর্থনৈতিক বা রাজনৈতিক প্রাধান্যের জন্য তিনার এবং জাকের পার্টির আদর্শ পরিত্যাগ করে দিতেন, তাহলে আপনারা জানেন যে আমাদের পক্ষে অনেক কিছুই কিন্তু করা সম্ভব ছিল। কিন্তু আমাদের নৈতিক আদর্শ আমরা কোনো সময় পরিত্যাগ করি নাই এবং কোনো সময় করব না।
কারণ আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে যেতে দিতে পারেন। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের যদি আদর্শ আমরা পরিত্যাগ করতাম, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের যারা ছোট বন্ধুরা আছেন এখানে, তারাও হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু ইতিহাস কিন্তু কাউকে কোনো সময় ক্ষমা করে না। জাতীয় পার্টির স্রষ্টা সরকারদের পার্টি, আমাদের সবকিছু আপনাদের কাছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, আমাদের সবকিছু পরিষ্কার পানির মতো, এপাশ থেকে ওপাশ সবকিছু কিন্তু দেখা যায়। দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আমাদের নৈতিক আদর্শে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। জিকির থেকে কিন্তু আছে জাকের। জিকির অর্থ মহান স্রষ্টার স্মরণকারী। যারা মহান স্রষ্টার লিখিত এবং অলিখিত সকল আদর্শ মেনে চলে, তারাই হচ্ছে জাকের। নিয়ে সত্য ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠার কাজে কিন্তু এগিয়ে গিয়েছেন। কাজে যত বড় কাজ তত বড় মাথায় তেমনিভাবে যেরকম আমাদের কিছু মানুষ প্রশংসা করবে, তেমনিভাবে কিছু মানুষ আছে যারা আমাদের ভুল করবে, সমালোচনা করবে। এটাই কিন্তু স্বাভাবিক, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু সমালোচনাকে ভয় পেয়ে কাজ করা দলের ভিতরে বসে থাকা কিন্তু আমাদের আর সময় নেই। আপনারা সমালোচনাকে কোনো সময় ভয় পাবেন না, কারণ বিশ্ব জাতীয় মধ্যে জাতীয় পার্টি এবং সিপিএমের সব কর্মকাণ্ড পরিষ্কার এবং স্বচ্ছ। আপনাদের সামনে তুলে ধরবো, তা অনেক দুঃখ নিয়ে কিন্তু আমার বলতে হচ্ছে। আপনারা একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। মানবতার কল্যাণে আমরা প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা সময় ব্যয় করছি বিশ্ব জাতীয় মসজিদ, জাতীয় পার্টি ও সিপিএসি নিয়ে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বিশেষ করে আমাদের কিছু মানুষ আছে যারা আমাদের ব্যাপারে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি মানবতার লড়াই করব না? আমরা কি মানবতার কল্যাণে কাজ করব না? আমরা কি মহান আদর্শ বাণী ঘরে ঘরে পৌঁছে দেব না? এই মহান আদর্শ পরিত্যাগ করে কি ঠিক হবে? আমরা কি সত্য ইসলামের প্রচার প্রচারণা করব না? আমরা কি সত্য দেখতে পারবো না? আমি জানি আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রশ্ন তোলে যে আমরা কি কারণে পুরোদমে ব্যবসায় নামি না। এই ব্যাপারে আমার প্রশ্ন আমাদের সবার কাছে থাকবে, আমরা যদি পুরোপুরি ব্যবসায়ী হয়ে যাই, তাহলে বিশ্ব জাতীয় মন্দির, জাতীয় পার্টি ও সিপিএসডি কে পরিচালনা করবে? আপনারা যদি বলেন আমাদের আদর্শের লড়াই আর দরকার নাই, তাহলে আজ প্রথম আপনাদের সামনে আমি যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য শেষ করার পরে আমি পদত্যাগের জন্য প্রস্তুত। দেশবাসীর কাছে আমি বলতে চাই, আমরা কিন্তু আপনাদের জন্যই লড়াই করছি। কারণ বিশ্বকবি খাজা বাবা ফরিদপুরে নসিহত করেছেন, আপনাদের জন্য যেন আমাদের জীবন নিবেদন করি। তাই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্ষমতা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কোনো সময় হবে না। দাদা হুজুর যে সুমহান আদর্শ,
দিয়ে দিয়েছেন আমাদের কাছে, তা চিরস্থায়ী করাই আমার মূল উদ্দেশ্য। বাইরে আমার এক শ্রেণীর রাজনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ীরা আছেন। আমি কিন্তু সবার কথা বলছি না, এক শ্রেণীর রাজনীতিবিদ এবং শিল্পপতিরা যারা আছেন, যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ হাসিল করেন, নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করাই তাদের মূল উদ্দেশ্য। নিজের পরিবারের স্বার্থের উপর দেশের স্বার্থকে যারা প্রাধান্য দেয় না, এমন কাউকে কিন্তু আপনারা কোনো সময় নির্বাচিত করবেন না। আমরা কাউকে কিন্তু কোনো সময় ঠকানোর উদ্দেশ্য নিয়ে কাজ করি না। শুধুমাত্র নিজস্ব আদর্শের জায়গায় কিন্তু আমরা মজবুত থাকি। আমি জোর দিয়ে বলতে পারি দেশবাসীর উদ্দেশ্যে, জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের যে কোনো সরকার যারা জাতির কল্যাণে নিয়োজিত থাকবে, দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, তেমন একটি সরকারের প্রতি আমাদের সমর্থন সবসময় থাকবে। দেশের অগ্রগতি কিন্তু সবার উপর। সেক্ষেত্রে আমাদের নিজ নিজ স্বার্থ সামূহিকভাবে ভুলে থাকতে হবে। সকল ভালো কাজকে আমরা বাহবা দেব, স্বাগত জানাবো, কিন্তু এটা উল্লেখযোগ্য সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু সেই প্রতিবাদ হবে শান্তিপূর্ণ এবং গণতন্ত্র নাগরিক অধিকারকে অক্ষুণ্ণ রেখে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে আমি কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। বৈশ্বিক মানদণ্ডে অর্থখাত ও প্রবৃদ্ধির বিষয়টি একীভূত হওয়ায় উপরের 10% তীব্র গতিতে বড়লোক হয়ে গেছে, কিন্তু নিচের অর্থখাত মধ্যবিত্ত নিম্নবিত্তদের 20% কিন্তু তলে পড়ে গেছে। তাদের কি হবে? পৃথিবীর অর্থনৈতিক পদ্ধতি এমন ভাবে সাজানো যে গরিব এবং বড় লোকের আর্থিক অসাম্য দিন দিন কিন্তু বাড়তে থাকবে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, বিশ্বের সবচাইতে ধনী মাত্র 85 জনের কাছে যতটুকু আর্থিক সম্পদ আছে, তা বিশ্বের অর্ধেক মানুষের আর্থিক সম্পদের সমান। বাংলাদেশে আমরা এরকম অর্থনৈতিক অবস্থা চাই না এবং কোনো সময় হতে দেব না। আমি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিশ্বায়নের যুগে শুধুমাত্র উপরের 5 বা 10% লোকের কাছে যাতে দেশের অধিকাংশ আর্থিক অর্জন না চলে যায়। আমাদের নিশ্চিত করতে হবে বিশ্বায়নের সুযোগ সুবিধা যাতে নিচের 10% মানুষ অনুভব করতে পারে এবং আর্থিক অর্জনগুলো যাতে মধ্যবিত্ত এবং বিশেষ করে নিম্নবিত্ত আর্থিক শ্রেণীর কাছে পৌঁছে যায়। আমি একটা কারণে এই কথাটি জোর দিয়ে বলছি, কারণ আল্লাহ না করুক কোনো কারণে যদি দেশে অর্থনৈতিক সংকট ঘটে, তাহলে যাতে এই অর্থনৈতিক সংকট যাতে রাজনৈতিক সংকটে না পরিণত হয়। কারণ রাজনৈতিক সংকট হলে কিন্তু দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আর এই অর্থনৈতিক সংকটের ভুক্তভোগী কিন্তু শুধুমাত্র সাধারণ, সহজ এবং সরল মানুষই। আমরা বলছি না ধনীদের লভ্যাংশ নাই করে দেওয়ার জন্য, এই কথা কিন্তু আমি কোনো সময় বলবো না। তবে বলবো আপনারা আপনাদের কর্মচারী ও সাধারণ জনগণকে মূল্যায়ন করুন, তাদের চাহিদা পূরণের বিষয়টিতে গুরুত্ব দিন, আপনারা আপনাদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করুন। জাকের পার্টির অর্থনৈতিক পরিকল্পনার প্রথম ধাপ স্বাধীন বাংলাদেশে 50 বছর পূর্তি গৌরবময় সময়ে 2021 সালে উপস্থাপন করা হবে। সুফিবাদের আদর্শ, সত্য মানবতার আদর্শ এবং সত্য ইসলামের আদর্শ বজায় রেখে প্রগতিশীল বাংলাদেশের অর্থনৈতিক এই পরিকল্পনার নাম আমি আজ ঘোষণা দিচ্ছি সুফিনমিক্স।
এক নতুন অর্থনৈতিক পদ্ধতি, যে পদ্ধতি আমাদের নৈতিক আদর্শ, দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি সমন্বয় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর একই সাথে তা হবে জাগের পার্টির অর্থনৈতিক ম্যানিফেস্টো। সুফিনমিক্স হবে সুফিবাদীদের ইতিহাসের সর্বপ্রথম অর্থনৈতিক মতবাদ। সকল অর্থনীতির সেরা দিকগুলো নিয়ে আমাদের এই অর্থনীতি কাঠামো হবে, কারণ প্রতিটি অর্থনৈতিক পদ্ধতি কিছু চমৎকার এবং লাভজনক দিক থাকে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিশ্বায়নের যুগে আমাদের সংস্কৃতি যাতে আমরা না বেঁচে দেই। প্রযুক্তি উদ্ভাবন সুফিনমিক্সের একটি বড় অংশ। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে যে অর্থনৈতিক উন্নতি আসে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো, কিন্তু প্রযুক্তির প্রসার এবং প্রযুক্তির উদ্ভাবন এই দুইটার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। বিশ্বায়নের যুগে প্রযুক্তির প্রসার আজ বা কাল ঘটবে, এটাই স্বাভাবিক। এখানে মনে রাখতে হবে টেকসই উন্নয়নের জন্য আমাদের নিজেদেরই কিন্তু উদ্ভাবক বা আবিষ্কারক হতে হবে। অন্য দেশের প্রযুক্তির সেরা অর্জনগুলো আমাদের কেবল গ্রহণ করলে চলবে না, আমাদের নিজস্ব আবিষ্কার বা অর্জনগুলো বিশ্বের দরবারে যাতে আমরা তুলে ধরতে পারি সেই ক্ষমতা আমাদের ধারণ করতে হবে। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, জাগের পার্টি কি কখনো হত্যা বা সন্ত্রাসের রাজনীতি করেছে? করে নাই। আমাদের 27 বছর ইতিহাসে আমরা কখনো সন্ত্রাসী আচরণ করি নাই এবং কোন সময় আমরা করব না। 27 বছরের চরমপন্থী রাজনৈতিক ইতিহাস কিন্তু কোন কথা নয়, বিশেষ করে একটি উন্নয়নশীল দেশের জন্য। সবাই বলে আমরা নাকি বেশি বিনয়ী। আমার দাদা হুজুর আমাদের বলছিলেন, ফলবান বৃক্ষে মাথা নত করে, যে বৃক্ষে ফল নাই সেই কেবল মাথা উঁচু করে রাখে। সে মহান বাণী আমরা সবসময় স্মরণে রেখেছি। একটি কথা বলতে হয়, আমাদের সদিচ্ছা, উদারতা এবং নীতিতে অটল থাকা কিন্তু আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের শক্তির বৈশিষ্ট্য। কে হয়তো আপনাদের মন ও সিদ্ধান্তের বিষয়টিকে প্রভাবিত করতে পারে, আবার কেউ হয়তো আপনাদের হৃদয়ে ছুঁয়ে যেতে পারে। আমি নিশ্চয়তা দিতে পারি যে আমাদের পক্ষে এগুলো সব করাই সম্ভব, কিন্তু আমাদের অন্যদের সাথে ভিন্নতা এখানে। মহাশাসক বাণী এবং সত্য ন্যায়ের আলোতে আপনাদের আত্মাকে স্পর্শ করতে পারবে শুধুমাত্র জাতীয় পার্টি, অন্য কোনো দল কিন্তু তা পারবে না। আর্থিক হাহাকার কোনো সময় মেটাতে পারবে না। প্রকৃত দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমাদের তরুণদের মহাশাসক বাণী সুনির্ভীকতার আলোকে শিক্ষাদান করতে হবে। আমি এখন যে কথাটি বলবো আপনারা আবার একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। অলিখিত নৈতিকতার গুরুত্ব লিখিত আইনের চেয়ে কিন্তু কম নয়, বরং বেশি। আপনারা জানেন, জোর করে তরুণদের মনে বিশ্বাস তৈরি করা যায় না। ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু তাদের মন উপলব্ধি করতে হবে। আমাদের সত্যদর্শী হতে হবে, ইতিবাচক হতে হবে। প্রকৃত ইসলাম বা মানবতাবাদী ইসলামের মান মর্যাদার ব্যাপারে কোন রকমের আপোষ হতে পারে না। নৃশংসতা ও সন্ত্রাসকে ইসলামের সঙ্গে এক করে দেখানো হচ্ছে, এটা কখনই সত্যিকারের ইসলাম নয়। যে ইসলামে আমরা বিশ্বাস করি, যে ইসলাম আমরা চর্চা করি এবং যে ইসলাম আমরা শিক্ষা দিই, তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নাই। আমি কিছুটা হলেও বুঝতে পারি কেন ওয়াহাবিদের জন্য ইসলাম তরুণ প্রজন্মকে আজ এমনভাবে আকর্ষণ করতে পারছে না। ইসলামের নামে অনেক অন্যায় কর্মকাণ্ড চালানো হচ্ছে। ওয়াহাবিরা আমাদের বিভক্ত করে ফেলেছে। তারা ইসলামকে ভয় করতে শিখিয়েছে, ইসলামকে ভালোবাসতে শেখায় নাই। আল্লাহকে কেবলই ভয় পেতে শিখিয়েছে, আল্লাহকে ভালোবাসতে শেখায় নাই। প্রকৃত ইসলাম শান্তির ধর্ম। আমার মতো অসংখ্য মানুষ একান্তভাবে তা বিশ্বাস করে। আমরা দেখাতে চাই সত্য ইসলাম কি, এটা কি আমাদের দায় দায়িত্ব না?
কারণ প্রকৃত ইসলাম শান্তির প্রতীক। দুঃখের বিষয়, আজকের যুগের মুসলমানদের অনেকের এমন ধারণা হয়েছে ইসলাম নাকি আধুনিক যুগে অচল, আধুনিকতার সঙ্গে ইসলামের ধ্যান ধারণগুলো বেমানান। এমন ভুল ধারণাকে আমরা কেন মেনে নেব? প্রকৃত ইসলাম যেন তার সমস্ত আধ্যাত্মিক মূল্যবোধগুলো সাথে নিয়ে মানুষের মনের মর্যাদার আসরে বসে নেতা হিসাবে আমাদের সেই দায়িত্ব কিন্তু নিতে হবে। জাকের পার্টির মাধ্যমে আমরা সত্য মানবতার বাণী প্রচার করে যাব, কিন্তু আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কি করা উচিত আর কি করা উচিত না সে সিদ্ধান্ত একান্তভাবে আপনাদের। ইসলামের মর্মবাণী, আধ্যাত্মিকতার তাৎপর্য এবং মহান স্রষ্টার বাণী সঠিকভাবে বুঝতে হলে দুটি মূল্যবোধ জানা এবং বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন, আন্তর্জাতিক জঙ্গিবাদ মোকাবেলায় জাকের পার্টির একটি ঐতিহাসিক অবদান থাকবে। যেমনভাবে বাহাদুর ইসলামের উপর কুঠারাঘাত করেছে, তেমনি ভাবে বন্ধ সুফিরা সুফিবাদের মৌলিক মূল্যবোধ বিকৃত করেছে। এদেশে 16 কোটি মানুষ আছে, আমার দৃষ্টিতে তারা কিন্তু সকলেই থাকে। এদের মধ্যে 3 কোটি তারা নিজেরাই জানেন, বাকি 13 কোটি মানুষ হয়তো জানেন না বা এখন পর্যন্ত জানতে পারেন নাই। কিন্তু আমি নিশ্চিত, যখন আমাদের এই মহান আদর্শ আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো, তখন বাংলার মাটিতে সবাই হবে জাকের। বাংলাদেশ আমাদের সকলের সম্মিলিত মূল্যবোধ দিয়ে গড়ে তোলা, কারণ একার মূল্যবোধ গড়ে ওঠে নাই কিন্তু এই দেশ। আমরা সকলে মিলে মায়ের ভাষা ও স্বাধীনতার জন্য কিন্তু যুদ্ধ করেছি। এখন আমরা যদি আমার পরিবার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ এভাবে সব ক্ষেত্রে শুধু আমার 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 করি, তাহলে ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের আমরা কি জবাব দেব? তাই আপনারা আমিত্বকে বিসর্জন দিন, দেশের স্বার্থ বিবেচনা করুন। আপনারা জানেন আমিত্বকে বিসর্জন দেওয়াই সুফিবাদের শিক্ষা। যারা আমিত্বকে বিসর্জন দেয় তারাই দেশ পরিচালনার জন্য যোগ্য। যখন ফকির মানুষ বিশ্বের সিংহাসনে বসবে, দেশ ও বিদেশ পরিচালনা করবে, তখনই নেমে আসবে প্রকৃত শান্তি। আমাদের একটি মেধাতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে। আমাদের দেশ এবং সমাজ গড়তে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। আমরা বেকারত্ব, সন্ত্রাস ও দুর্নীতির অভিশাপমুক্ত সমাজ ও দেশ চাই। সেই উদ্দেশ্যে দেশ ও জাতিকে অর্থনৈতিক উন্নয়নের দাবিতে করার পাশাপাশি আর্থিক ও নৈতিক চেতনা প্রচলিত করাই বিশ্ব জাকের মধ্যে জাকের পার্টি এবং সিপিএইচ এর সমন্বয় করা থ্রি ডাইমেনশনাল মডেলের একমাত্র উদ্দেশ্য। আপনাদের কাছে আমরা এবং আমি বিশেষ করে অনুরোধ করব যে আমি আপনাদের জন্য কতটুকু করেছি বা কতটুকু দেব বা কতটুকু করেছি কিংবা কতটুকু করবো তাতে কিন্তু আপনারা কোনো সময় গুরুত্ব দিবেন না। কারণ আমার মতো ক্ষুদ্র মানুষ আপনার কাছে একটি জিনিসই চাবে, সেটা হচ্ছে আপনারা আমার চেষ্টাটুকু স্বীকৃতি দিবেন। কারণ আমার শেষ বিশ্বাস পর্যন্ত আমি আপনাদের জন্য চেষ্টা করে যাব, লড়াই করে যাব। একটি কথা না বললেই নয়, আমাদেরকে আপনাদের পছন্দ করতে হবে কি হবে না তা কিন্তু আমি কখনো আবদার করব না। কিন্তু আমরা আমাদের আদর্শ ও কর্ম প্রচেষ্টা নিয়ে আপনাদের সাথে এমনভাবে থাকবো যাতে আপনাদের পক্ষে আমাদেরকে অপছন্দ করা কষ্টকর হয়ে যায়। কারণ বিশ্ব জাকের মধ্যে নাজিল হয়েছে যে মহাশাসক বাণী, আমি সেই বাণীর ধারক। এই বাণী মানবতার মুক্তি ও আত্মিক পরিশুদ্ধি স্মরণ।
একটি স্বপ্ন বুকের গভীরে লালন করি, একদিন আমরা সবাই মিলে এই মহান আদর্শ মাথায় নিয়ে জাতীয় পার্টি নেতৃত্বে এমন এক প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলব যে দেশে থাকবে না কোনো অন্যায় এবং অবিচার, কেউ নির্যাতিত হবে না, থাকবে না কোনো ভেদাভেদ, মানুষ গাইবে শান্তি এবং সাম্যের গান। দোয়া করবেন আজ থেকে যেন আমার মেধা, আমার জ্ঞান, আমার শিক্ষা, আমার সকল অর্জন, আমার সমস্ত কর্ম প্রচেষ্টা, সর্বোপরি আমার পুরো শক্তি এবং আমার পুরো জীবন আপনাদের জন্য আমি যেন উৎসর্গ করতে পারি। মধ্যপ্রাচ্যের জেরুজালেম, রোমের ভ্যাটিকান যেমন বিশ্বের দরবারে পরিচিত, তেমনি ভাবে আমি আজ ঘোষণা দিচ্ছি সারা বিশ্বে সুফিবাদের আধ্যাত্মিক রাজধানী হবে বিশ্ব জাকির মঞ্জিল। শান্তিপ্রিয় মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় সহ নানা ধর্ম, বর্ণ, মত, পথের মানুষ সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার তীর্থস্থান বিশ্ব জাকের মধ্যে মুখরিত হোক সত্য ও সুন্দরের বিজয় হইবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সামনে এক মহান আধ্যাত্মিক বিপ্লব ঘটবে। আপনারা কি এই আধ্যাত্মিক বিপ্লবের জন্য প্রস্তুত আছেন? আপনাদের সকল সার্বিক মঙ্গল, উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব বিখ্যাত ফরিদপুর জিন্দাবাদ, বিশ্ব জাতীয় মন্দির জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব শরীফ জিন্দাবাদ, সিপিএইচডি জিন্দাবাদ, মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়াউদ্দিন মুজাদ্দিদি জিন্দাবাদ, জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির পাশা মুজাদ্দিদি জিন্দাবাদ, খাজা বরকত খান জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, মানবতার মুক্তির মহান আদর্শ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।